দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 1 নম্বরের কোশ্চেন কি আছে। একের দাগে কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ কোশ্চেন, যেখানে 4টে করে অপশন থাকবে, এদের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। তো একের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখি। দেখো একের কোশ্চেনটা কি দিয়েছে, একের কোশ্চেনটা দিয়েছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 3 যখন কি এক্স ইজ ইকুয়াল টু 9। আর কি বলেছে, এক্স ইজ ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান বের করতে হবে। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে উত্তর হবে অপশন এটা। তাহলে দেখি উত্তর হচ্ছে অপশন এ সমান হচ্ছে 5। তো এটা কিভাবে বেরোলো সেটা আমরা দেখছি। আমরা প্রথমে লিখে নিচ্ছি এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। এবার নেক্সট আমরা লিখছি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কি বলছি, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটাকে একটা সমীকরণ নাম দিচ্ছি, তো 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে কে এর মানটা এখান থেকে বের করব। তাহলে কে ইজ ইকুয়াল টু কি লিখছি, এক্স বাই ওয়াই স্কোয়ার। সেটা সমানে কি, দেখো এক্স এর মান 9 দেওয়া আছে আর ওয়াই এর মান 3 দেওয়া আছে, তাহলে 9 বাই 3 তা স্কোয়ার, সেটা সমান 9 বাই 9, সেটা সমানই কত হচ্ছে 1। দেখো এখান থেকে কে এর মান আমরা পেয়ে গেলাম। এবার কি করব, আমাকে ওয়াই এর মানটা বের করার জন্য দেখো বলে দিয়েছে এক্স মান 25, আর এখানে আমি কে এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে সেগুলো বসিয়ে দেব। তো সেটা বসাই, তাহলে লিখছি এখন 1 নম্বর সমীকরণে কে ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 25 বসিয়ে পাই। তাহলে বসিয়ে পাচ্ছি, তাহলে আমি 1 নম্বর সমীকরণের উপর মানগুলো বসাচ্ছি। লিখি, তাহলে 25 সমান কি হচ্ছে 1 গুণিত ওয়াই স্কোয়ার। তাহলে এবার কি লিখছি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তার মানে ওয়াই সমান কি লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 25। সেইটা সমানই কি লিখতে পারি, প্লাস মাইনাস 5। তার মানে এখানে ধনাত্মক মানটা চেয়েছে, তাহলে উত্তর আমাদের কি হয়েছে 5, সেটা অপশন এ তে আছে। নেক্সট নেক্সট দেখো 2 এর দাগের কোশ্চেনটা। তো 2 এর দাগের কোশ্চেনটা কি বলেছে আমরা দেখি। বলছি এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হয়। তাহলে কি বলছি, এর কত ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে আমাদের উত্তর হবে অপশন বি 400 টাকা। তো সেটা আমরা লিখে নিই। তাহলে উত্তর হচ্ছে অপশন বি 400 টাকা। তো কিভাবে এলো আমরা দেখছি। দেখো জেনারেলি আমরা যে লাভ্যাংশটাকে ভাগ করি সেটা কিসের ভাগ হিসাবে ভাগ করি, মূলধনের অনুপাতে। তাহলে লাভ্যাংশের ক্ষেত্রে মূলধনের অনুপাত এখানে এ ইজ টু বি, সেটা সমান কি হচ্ছে 2500 ইজ টু 2000। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি জিরো জিরো গুলো বাদ যাচ্ছে, 25:20, 3 5 দিয়ে কাটলে 5:4। তো আমরা মূলধনের অনুপাতটা পেয়ে গেলাম। এবার এই হিসাবেই আমাদের লাভ হলে লাভের হিসাব হবে, ক্ষতি হলে ক্ষতির হিসাব হবে। তো এখান থেকে আমরা বের করি যে দেখো 720 টাকা ক্ষতির মধ্যে এ এর ক্ষতি হয়। দেখো কত টাকা ক্ষতি হয়েছে, 720 গুণিত এর পার্টটা কত আছে দেখো 5 বাই 5 আর 4 যোগ করলাম 9 টাকা, সেটা সমানই যদি কাটাকাটি করি আমার যে রেজাল্টটা আসবে 400 টাকা। তো এই 400 টাকাটাই দেখো আমাদের অপশন বি তে আছে। তো আমাদের উত্তর হলো 400, অপশন বি। তো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনটা। তো 3 নম্বরের কোশ্চেনটা আমরা করব। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ হলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছি, এদের মধ্যে কোন উত্তরটা হবে নির্ণয় করতে হবে। তো এখানে যে উত্তরটা হবে, উত্তর হচ্ছে অপশন ডি 90 ডিগ্রি। তো কোশ্চেনটা যেভাবে বলেছি আমরা সেভাবে একটু ছবি আঁকার চেষ্টা করি। দেখো ছবিটা আঁকছি, প্রথমে আমরা বাঁ দিকে একটা বৃত্ত আঁকলাম, ডান দিকে আর একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্ত দুটো পরস্পরকে কি করেছে, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবার হচ্ছে একটা সাধারণ স্পর্শক আঁকছি দুটো বৃত্তের উপর। সাধারণ স্পর্শকের একটা বৃত্তকে এ বিন্দুতে আর একটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমি কি করছি, এসি যোগ করছি আর কি করছি, বিসি যোগ করছি। এবার যে কোণ উৎপন্ন হচ্ছে এসি বি, সেই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে।
আমি আমার সুবিধার জন্য কি করছি, সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করছি, যেটা কি হচ্ছে এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এটা লিখে লিখে একটু ধীরে ধীরে বুঝবো ব্যাপারটা। তো আমরা লেখাটা শুরু করি। লিখো সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তো যেটা একটু আগেই বললাম। এবার আমরা লিখছি যে এখন এডি সি এর এডি সমান হচ্ছে সিডি। কারণটা দেখো, লিখো ডি হচ্ছে কি বহিস্থ বিন্দু, এডি ও সিডি হচ্ছে স্পর্শক। যে কোনো বৃত্তের যদি বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শক দুটোর মান কি হয়, সমান হয়। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তার মানে ডিএসি কোণ সমান হচ্ছে ডিসি এ। আবার অনুরূপে ডান দিকটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ, অনুরূপে লিখতে পারি ত্রিভুজ বিডিসি এর কোণ ডিবিসি সমান হচ্ছে কোণ ডিসি বি। সেম ভাবে আমরা এবার এখন যেটা করছি, যে ত্রিভুজটা নিচ্ছি, তো এখন ত্রিভুজ এবিসি এর দেখো কোণ এসিবি সেটা সমান আমরা কি লিখছি, কোণ এসিডি যুক্ত কোণ বিসিডি সেটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা ডাইরেক্ট উত্তরটা লিখে দিলাম। কিভাবে হচ্ছে সেটা আমরা ব্যাখ্যায় আসছি। দেখো এটা একটা যে ত্রিভুজ যে উৎপন্ন হয়েছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তো এই যে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এখানে দেখো এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, আবার এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, আবার এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। তো আমরা সেটা সুন্দর করে ব্যাপারটা দেখছি। লিখো যে অতএব আমরা কি বলছি, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি যুক্ত কোণ এসিবি যুক্ত কোণ এবিসি সেটা হচ্ছে 180 ডিগ্রি, মানে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার কি করছি, কোণ ডিএসি যুক্ত কোণ এসিডি যুক্ত কোণ বিসিডি যুক্ত ডিবিসি সেটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা কি বলছি, দেখো মানগুলো থেকে আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে প্রত্যেকটা ডবল ডবল হচ্ছে, কারণ ইকুয়াল ভ্যালু আছে। তাহলে 2 ইন্টু কোণ এসিডি যুক্ত কোণ বিসিডি সেটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এসিডি যুক্ত কোণ বিসিডি সেটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা সেটাই এখানে লিখেছি। আর কোণ এসিডি যুক্ত কোণ বিসিডি এই দুটোকে যোগ করলে কি হয়, কোণ এসিবি সেটা তৈরি হয়। তার মানে আমার উত্তর কি হচ্ছে 90 ডিগ্রি, যেটা আমার অপশন ডিতে আছে। এটা হচ্ছে আমার উত্তর। তো নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি, উহার ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে হবে। এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে আমাদের উত্তর যেটা হবে, সি এর অপশনটা উত্তর হবে। তো উত্তর লিখি, উত্তর হচ্ছে সি 7 সেমি। তো আমরা ব্যাপারটা ছবিটা দেখি। ছবিটা হচ্ছে ঠিক এইরকম একটা অর্ধগোলক, ঠিক আছে। এর হচ্ছে এটা যদি আমি এখানটা কেন্দ্র ধরি, এটা হচ্ছে আমার কি হয়, আর হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ছবিটা। এবার আমরা লিখি, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, সেটাকে আমি ধরে নিচ্ছি R1 সেমি। এবার আমরা এর সূত্রটা কি জানি, তো লিখি যে আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হয়, 3 পাই আর স্কয়ার হয়। এবার আমরা শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে এই সমগ্র তলের ক্ষেত্রফলটাই বলে দিয়েছে 147 পাই। তাহলে শর্তানুসারে আমরা লিখছি যে 3 পাই আর স্কয়ার সেটা সমান হচ্ছে 147 পাই। তো এখান থেকে আমরা কি বলছি, R1 তার স্কয়ার সমান কি 147 পাই বাই 3 পাই। তো এখানে পাই পাই কাটলে আর আমরা যদি কাটাকুটি করি তাহলে কি বেরোবে, R1 তার স্কয়ার সমান বেরোবে 49। তাহলে এখানে আমি R1 কি বলবো, রুট ওভার অফ 49। সেটা সমানে কি দাঁড়ায়, R1 সমান হচ্ছে 7। তো উত্তর কি বলতে পারি, উহার ব্যাসার্ধ হবে 7 সেমি।
তো আমার উত্তর দেখো সি অপশনে আছে। তো নেক্সট, এবার আসছি 2 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা বের করতে হবে বা ট্রু ফলস লিখতে হবে। তো প্রথম একের কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা কি করছে বৃত্তকে এ ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা আমাকে বলতে হবে যে সে স্টেটমেন্টটা দিয়েছে সত্য কি মিথ্যা। তো উত্তরটা আমরা লিখি, দেখো উত্তরটা তোমাদের হবে সত্য হবে। তোমরা বইয়ের প্রয়োগ 12টা দেখবে, একদম হুবহু একই স্টেটমেন্ট লেখা আছে এবং তোমাকে প্রুভ করতে হয়েছে। তো সেই স্টেটমেন্টটা আমি তুলে দিচ্ছি, একদম হুবহু এক। দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে প্রমাণ করি যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে বুঝতে পারছো, তো এটার প্রমাণটা করে দেওয়া আছে, একটু দেখে নিও, উত্তরটা আমাদের সত্য হবে। নেক্সট, নেক্সট কোশ্চেন আমাদের কি 2 দাগের কোশ্চেনটা। তো 2 দাগের কোশ্চেনে আসি, দেখো 2 দাগের কোশ্চেনে কি দিয়েছে, একটা ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলছে পাশের চিত্রে এসটি সমান্তরাল যদি কিউআর হয়, তাহলে কি বলছে পিকিউ বাই পিএস সেটা সমান হচ্ছে পিআর বাই পিটি হবে। তো উত্তরটা প্রথমে আমরা লিখি, উত্তরটা হচ্ছে আমাদের সত্য হবে, মানে ঠিক দেওয়া আছে। তো এইটার ব্যাখ্যায় আমরা আসছি। তো প্রথমে আমরা লিখছি যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তো থ্যালাসের উপপাদ্যটা কি সেটা আমরা একটু জাস্ট চট করে দেখে নিই। দেখো থ্যালাসের উপপাদ্যটা বলে দিয়েছে, থ্যালাসের উপপাদ্য যে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তার বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করা মানে আমি বলতে পারি যে দেখো ছবিতে আসো উপরের দিকে, পিএস বাই এস কিউ সেটা সমানই কি হবে পিটি বাই টিআর। তো এইটা আমরা কাজে লাগাচ্ছি। তো আমরা আসছি, তাহলে আমি কি বলতে পারি, পিএস বাই এস কিউ সেটা সমান হচ্ছে পিটি বাই হচ্ছে টিআর। এবার পরের পার্টে আমি কি করছি, এটাকে উল্টে দিচ্ছি, তার মানে এস কিউ বাই পিএস সেটা সমান হচ্ছে টিআর বাই পিটি। এবার দুই দিকে কি করছি, আমরা এক করে যোগ করছি, তাহলে এস কিউ বাই পিএস যুক্ত 1 করলাম, সেটা সমানে কি করছি টিআর বাই পিটি যুক্ত 1। এবার যোগ করলে যেমন জেনারেলি যোগ হয়, তাহলে এস কিউ প্লাস পিএস বাই হচ্ছে পিএস সেটা সমানে কি লিখছি টিআর প্লাস পিটি বাই হচ্ছে পিটি। এবার দেখো এস কিউ আর পিএস যদি যোগ করি, ছবিতে দেখো এস কিউ আর পিএস যদি যোগ করি, তাহলে আমাদের কি দাঁড়ায় পি কিউ দাঁড়ায় পুরো বাহুটা, তার মানে কি দাঁড়াচ্ছে পি কিউ বাই পিএস সেটা সমানই সেম ভাবে টিআর আর পিটি কে যোগ করলে পিআর হবে বাই পিটি। দেখো এটাই বলা আছে, তো আমরা করে দিলাম, তাহলে আমাদের কি হলো, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা সত্য। তারপরের কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন দেখা দিয়েছে 3 নম্বরের কোশ্চেনটা, সত্য মিথ্যা বের করতে হবে। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা সত্য কি মিথ্যা আমাকে বলতে হবে। এখানে যেটা আমাদের উত্তর হবে, উত্তর হচ্ছে সত্য। কেন সত্য হচ্ছে আমরা ব্যাখ্যায় আসি। প্রথমে আমরা ছবিটা আঁকছি, দেখো আমরা একটা ছবি এঁকেছি, ঠিক আছে, একটা শঙ্কুর ছবি এঁকেছি, এখানে কোনটাকে কি বলছে সেটা আমরা দেখে নিই। দেখো এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আমাকে বলে দিয়েছে তির্যক উচ্চতাটা কি 2 গুণিত উচ্চতা। আচ্ছা আর কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে জেনারেলি ব্যাসার্ধ কি বের করি √অফ তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা। তো এভাবেই আমরা এবার করব, তো খাতায় লিখো। তাহলে আমরা কি জানি, দেখো শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতা এবং ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে এখানে যে তিনটে মান আমরা দেখলাম এরা কি করে সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে সমকোণী ত্রিভুজ মানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো, ঠিক আছে, সেখানে কি করব অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার, এই ফরম্যাট আমরা ব্যবহার করতে পারবো। তো লিখি, তাহলে এখানে ব্যাসার্ধ হবে সমান, তাহলে কি হচ্ছে √অফ তির্যক উচ্চতা তার স্কয়ার মাইনাস উচ্চতার তার স্কয়ার।
তাহলে আমরা মানটা বসাই, তাহলে তির্যক উচ্চতা কি বলে দিয়েছে যে 2 ইন্টু উচ্চতা, তাহলে 2 ইন্টু উচ্চতা তার স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। তাহলে দেখো এবার ভিতরে আমরা যদি 2 ইন্টু উচ্চতার যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে 4 ইন্টু উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। তাহলে 4 উচ্চতা স্কোয়ার থেকে যদি 1 উচ্চতা স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে 3 উচ্চতা স্কোয়ার। দেখো উচ্চতা স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, তার মানে আমরা কি বলতে পারি উচ্চতা ইন্টু √3। তো দেখো এটাই আমাদের স্টেটমেন্টেও বলা আছে, তাহলে আমাদের উত্তরটা কি হলো সত্য। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা দেখো 4-এর কোশ্চেনটা কি বলেছে। কি বলছে দেখো 4-এর কোশ্চেনটা, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং কি বলছে এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তো এই স্টেটমেন্টটা সত্য কি মিথ্যা আমাকে লিখতে হবে। এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার উত্তর হবে মিথ্যা। কেন মিথ্যা হবে তার আমরা ব্যাখ্যায় আসছি। লিখো এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় কত 125 টাকা, এখানে দেওয়া আছে। দেখো এরা যে লাভের যে পরিমাণটা পাচ্ছে তাদের অনুপাতটা কিসের অনুপাত হয় মূলধনের অনুপাত। তো আমরা এখানে লাভের অনুপাতটা বের করব, সেটার সাথে যদি মূলধনের অনুপাতটা মিলে যায় তাহলে কি হবে সত্য হবে, না হলে কি হবে মিথ্যা হবে। তো আমরা এখানে বের করছি যে অর্থাৎ তাদের লাভের অনুপাত এ ইজ টু বি সেটা সমান কত হচ্ছে 140:125। তো সেটা কাটাকাটি করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 28:25। এটাই কি হবে, এটাই হওয়া উচিত কি মূলধনের অনুপাত, এটাই মূলধনের অনুপাত হওয়া উচিত। তো কারণ তার ব্যাখ্যাটা আমরা দেখো বইতে একটু দেওয়া আছে, একটু দেখে নেবে। দেখো এখানে কি বলেছে, বলছে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তাহলে মূলধনের অনুপাতে যদি লাভ বণ্টিত হয় তার মানে লাভেরও যা অনুপাত হবে মূলধনের তাই অনুপাত হবে। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল 28:25, কিন্তু দেওয়া আছে কত 7:5। তো সেই কারণে এটা হচ্ছে আমার ভুল স্টেটমেন্ট। নাও নেক্সট। নেক্সট দেখো আমাদের 3 নম্বরের কোশ্চেন বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে কি করতে হবে সেটা দেখো 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখছি। কি বলেছে 1 নম্বর কোশ্চেনটা, বলছে 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে। তো সেটা আমাদের বের করতে হবে, তো আমরা অঙ্কটা করি। তো লিখো 3 বন্ধুর কাজের ক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত কি বলছে দেখো এ ইজ টু বি ইজ টু সি সেটা সমান হচ্ছে 3:2:2। এবার আমরা দেখব দেখো মোট যে লাভ হয়েছে তাহলে দেখো মোট আয়ের অর্থাৎ 29,260 টাকার 2/5 অংশ সেটা কত সেটা বের করব, সেটা সমান হচ্ছে দেখো 29,260 গুণিত 2/5 টাকা। দেখবে কাটাকাটি করলে দিয়ে গুণ করলে যেটা বেরোবে 11,704 টাকা। এটা কি হচ্ছে কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে এ এর আয় হবে সেটা কত আয় হবে তাহলে 11,704 গুণিত দেখো অনুপাতে কি ছিল এর 3/3 যুক্ত 2 যুক্ত 2 ব্র্যাকেট শেষ করে টাকা লিখবো, সেটা সমানে কি হচ্ছে 11,704 গুণিত 3/7 অংশ। দেখা সেটা গুণ করলে যে টাকাটা বেরোবে সেটাই কি হচ্ছে সেটাই হচ্ছে এ এর আয়। এবার সেম ভাবে আমরা কি করব বি এর আয় বের করব। তাহলে বি এর আয় হবে তাহলে কত ছিল টাকাটা 11,704 গুণিত বি এর যে অংশটা কি ছিল 2/3 যুক্ত 2 যুক্ত 2 টাকা, সেটা সমান কি 11,704 গুণিত 2/7 টাকা। এটা কাটাকাটি করলে যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে
3,344 টাকা। এবার কি বলেছে আমাদের উত্তরটা এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি। তাহলে আমরা কি করব, এ এর আয়টা যেটা বেরিয়েছে সেটা থেকে বি এর আয়টা বিয়োগ করে দেবো। তাহলে আমরা একবারে উত্তর লিখে ফেলি। তাহলে উত্তর কি হচ্ছে, দেখো এ এর আয় বি এর আয় থেকে, তাহলে এর কত ছিল 5,016 ছিল, সেটা থেকে 3,344 টাকা বিয়োগ করছি। তাহলে আমার বেরোচ্ছে কত, 1,672 টাকা বেশি হবে। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো 2 দাগের কোশ্চেনটা কি বলেছে। তো 2 দাগের কোশ্চেনটা আমরা আসি। দেখো 2 দাগের কোশ্চেনে কি বলেছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 3:4 এবং তাদের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিই। দেখো প্রথমে আমরা ধরছি কি, ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো অনুপাতটাকে আমরা আর দিয়ে গুণ করেছি, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r একক এবং আমি তার সাথে ধরে নিই তার উচ্চতা হচ্ছে h1 একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের যেটা ধরা হয়ে গেল। এবার আমরা ধরবো লম্ববৃত্তাকার শঙ্কুর। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4r একক। অনুপাতটাকে আমরা আর দিয়ে গুণ করেছি, গুণ করে আমরা এর ক্ষেত্রে 4r একক বের করেছি এবং উচ্চতা ধরে নিচ্ছি কি h2 একক। শর্তানুসারে কি বলে দিয়েছে, দেখো শর্তানুসারে আমাকে বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন তার সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ, আমরা একবারে ডিফাইন করে দিলাম। আর কি বলেছে সেটা বাই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কয়ার এইচ। সেটা সমান কি বলে দিয়েছে আমাদের, 9/8। এবার আমরা এদের মানগুলো বসাবো। তো বা লিখলাম, তাহলে পায়ের জায়গায় পাই বসালাম, আর এর জায়গায় 3r তার স্কোয়ার করলাম, আচ্ছা এইচ এর জায়গায় h1 বসালাম। সেম ভাবে নিচের ক্ষেত্রে 1/3 লিখলাম, পাই জায়গায় পাই বসালাম, গুণিত 4r লিখলাম, আর এর জায়গায় তার স্কোয়ার লিখলাম, গুণিত h2 লিখলাম, সেটা সমানে কি 9/8। এবার আমরা এখান থেকে দেখো কাটাকাটি করছি, মানে পাই করছি, স্কোয়ারগুলো করলাম, 9r স্কোয়ার গুণিত h1, তাহলে এখানে হচ্ছে 1/3 পাই গুণিত 4×4 16 আর স্কোয়ার গুণিত h2, সেটা সমানই কত বলে দিয়েছে 9/8। এবার আমি এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের যেটা বেরোবে 27 গুণিত h1 বাই হচ্ছে 16 গুণিত h2, সেটা সমান হচ্ছে 9/8। এবার এখান থেকে যদি আমি h1 বাই h2 বের করি তাহলে আলটিমেট দাঁড়াবে, এতে কোনাকুনি গিয়ে গুণ হলো, তার মানে যেটা দাঁড়াচ্ছে 9 গুণিত 16 বাই 27 গুণিত 8, সেটা সমান হচ্ছে 2/3। তার মানে আমরা বলতে পারি যে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। আমার এটা উত্তর হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো 3 দাগের কোশ্চেনটা কি বলেছে। দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা বলেছে যদি y ভ্যারিজ অ্যাজ x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য প্রথম যেটা দেওয়া আছে লিখছি যে y ভ্যারিজ অ্যাজ x³। এবার নেক্সট আমরা y কে একটা ধ্রুবক দিয়ে আকারে লিখছি, তাহলে y is equal to k into x³ এটা এখানে k কি হচ্ছে, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটা একটা সমীকরণের নাম দিচ্ছি যে সমীকরণ নম্বর 1। এবার নেক্সট আমি ধরে নিচ্ছি, ধরি y এর বৃদ্ধি যদি 8y হয় তখন x এর বৃদ্ধি হয় কি x1। আবার আমরা কি ধরছি সেম ভাবে, যখন y এর বৃদ্ধি 27y হলে x এর বৃদ্ধি হয় x2। এখন আমরা কি করছি, এবার 1 নম্বর সমীকরণে কি করব, y এর মানটা একবার কি করছি
8y বসাবো, তাহলে 1 নম্বর সমীকরণে y ইজ ইকুয়াল টু 8y এবং x ইজ ইকুয়াল টু x1 বসিয়ে পাই। তা বসিয়ে পাচ্ছি, দেখো বসাচ্ছি, তাহলে 8y সমান হচ্ছে k ইন্টু x1 তার কিউ বেরোলো। তো এখান থেকে কি করছি, x1 তার কিউ এর মানটা বের করছি, তাহলে x1 তার কিউ সেটা সমান আমরা লিখতে পারি 8y বাই k। আচ্ছা, এটাকে একটা সমীকরণের নাম দিলাম, সমীকরণ নাম্বার 2। নেক্সট আমরা কি করছি, আবার যেটা করেছিলাম, তো আবার আমরা করছি যে 1 নম্বর সমীকরণে কি করছি, এখানে y ইজ ইকুয়াল টু 27y এবং x ইজ ইকুয়াল টু x2 বসিয়ে পাই। তো এখানে এই মানটা বসাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে 27y ইজ ইকুয়াল টু k ইন্টু x2 তার কিউ। তো এখানেও আমি সেম ভাবে x2q আকারে সাজাচ্ছি, তাহলে x2q সেটা সমান হচ্ছে 27y বাই k। 3 নম্বর আমি একটা সমীকরণের নাম দিলাম। এবার কি করছি, এবার দুটোকে ভাগ করছি, তাহলে 2 ভাজিত 3 করে পাই, তাহলে 2 ভাজিত 3 করে কি পাচ্ছি, সেখানে আমরা যেটা লিখছি যে x1 তার কিউ বাই হচ্ছে x2 তার কিউ, সেটা সমানে কি হচ্ছে, উপরে যেটা লেখা ছিল 8y বাই k আর নিচে হচ্ছে 27y বাই k। তাহলে এবার আমরা সেটাকে আমরা কি করছি, গুণ করছি, গুণ করে কি হচ্ছে 81 বাই k ইন্টু k ইন্টু 27y। এবার আমরা কাটাকাটি করলে আমার আলটিমেট কি দাঁড়ায়, x1 বাই x2 সেটা সমান হচ্ছে কিউব রুট অফ 8 বাই 27, সেটা সমান কি হয় 2 বাই 3। তো এটাই হচ্ছে আমার এখানে x এর বৃদ্ধি। তো আমরা উত্তরটা লিখে নিই, তাহলে উত্তর হচ্ছে x এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 2:3। তো আমাদের উত্তর হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন তোমাদের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে উপপাদ্য করতে হবে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো আমরা এখানে কি করছি, এখানে প্রথমে আমরা ছবিটা আঁকি, দেখো ছবি প্রথমে একটা আঁকছি, বৃত্ত আঁকলাম, কেন্দ্র দিলাম ও। এবার কি করছি, বহিস্থ একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি। এবার আমরা কি করছি, দুটো স্পর্শক অঙ্কন করছি, একটা হচ্ছে পি এ স্পর্শক আর একটা হচ্ছে পি বি স্পর্শক অঙ্কন করলাম। এবার কি করছি, ও এ যোগ করছি, ও বি যোগ করছি, তার সাথে কি করছি, ওপি যুক্ত করছি। তো আমরা লিখছি, তাহলে ছবিটা যা করেছি সেটাকে আমরা কি করি, কি নাম দিয়ে একে ডিফাইন করেছি সেটাই আমরা বিশেষ নির্বাচনে লিখি, যেটা বইয়ের ভাষায় প্রদত্ত বলে। তো বিশেষ নির্বাচন লিখছি, বিশেষ নির্বাচনে কি লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও বি। আর কি বলছে, ও এ ও বি ওপি যুক্ত করায় পিএ ও পিবি সরল রেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে কোণ পিওএ ও কোণ পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ছবিটা দেখো, এই যে রেখাটা পিএ আর এই যে রেখাটা মানে এই দুটো বাহু পিবি, এই দুটোকে সমান দেখাতে হবে। আর কি বলছে, আর হচ্ছে এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, সেটা আমাকে দেখাতে হবে। তো প্রমাণটা আমরা লিখি যে কি প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় কি বলছে, প্রমাণ করতে হবে যে 1 নম্বরে কি বলছি যে পিএ ইজ ইকুয়াল টু পিবি, আর 2 নম্বরে হচ্ছে কোণ পিওএ সেটা সমান হচ্ছে কোণ পিও বি। এবার আমরা প্রমাণে আসি, তার প্রমাণ করছি। প্রথমে দেখো যে প্রমাণে পিএ ও পিবি স্পর্শক এবং কি বলছে ও এ ও ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এরা কি করে, এরা সর্বদা লম্বভাবে
অবস্থান করে। তো সেটাই আমরা লিখছি, তার মানে আমি এখানে বলতে পারি যে ও এ লম্ব হচ্ছে পি এ এবং হচ্ছে ও বি লম্ব হচ্ছে পিবি। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ পেয়েছি ছবিতে, দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। যেই সর্বসম প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের সবকিছুই সমান হয়, ব্যাস আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমরা যেটা লিখবো নেক্সট, তাহলে পি ও এ ও পি ও বি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, তাহলে প্রথমে আমরা কি বলছি সমকোণগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে ও এ পি সমান হচ্ছে ও বি পি, সেটা হচ্ছে প্রত্যেকে এক সমকোণ। কেন এক সমকোণ হলো? কারণ আমরা বলে দিয়েছি যে ও এ লম্ব এপি, আর এখানে কি বলেছি ও বি লম্ব পিবি, তাহলে ওটা 90 ডিগ্রি কোণ হচ্ছে দুটো। তা সেই কারণে আমরা এটাকে বলে দিচ্ছি এরা এক সমকোণ বা 90 ডিগ্রি। এবার আমরা নেক্সট লিখছি, দেখো এদের ওপি যে বাহুটা, এইটা কি এদের হচ্ছে কমন বাহু, সাধারণ বাহু। আর কি বলছি দেখো ও এ এবং ওবিটা এই দুটো তো ব্যাসার্ধ, তার মানে কি এই দুটো সমান। দেখো আমাদের সবগুলো দেখানো হয়ে গেল। এখন আমরা কি বলতে পারি যে পি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও কিসে কি জন্য বলতে পারছি? সর্বসমতার আর এইচ এস শর্তানুসারে। এবার তার মানে দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ হয়ে যায় তাহলে তাদের সবকিছুটাই সমান, তাহলে সেই হিসাবে আমরা বলছি পি এ ইজ ইকুয়াল টু পিবি। কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো এইটা আমাদের একটা প্রমাণ হয়ে গেল। তো আমরা ডট ডট করে এক প্রমাণিত লিখে দিলাম, মানে প্রথম যেটা ছিল 1 নম্বর দাগ দিয়েছিলাম সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট সেম ভাবে কি বলতে পারি যে কোণ পিওএ সেটা সমান হচ্ছে কোণ পিওবি। কারণটা একই, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল, দুইয়ের প্রমাণটা। তাহলে আমাদের দুটো প্রমাণই কমপ্লিট হয়ে গেল। তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর করে দিলাম। উত্তর সম্বন্ধে বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।